আপনি এখন গল্প শিকারীর কবলে। বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি উপন্যাস অবলম্বনে আমাদের আজকের গল্প কিছুক্ষণ। গল্প পাঠের প্রয়োজনে আমরা সামান্য কিছু পরিবর্তন করেছি, এই ত্রুটি মার্জনা করবেন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প কিছুক্ষণ। আজ প্রথম পর্ব। ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। চিত্রাকে যা সিদ্ধান্ত নেওয়ার তা এখনই নিতে হবে। সে ট্রেনে থাকবে নাকি সুটকেস নিয়ে নেমে যাবে। বিশাল এই সুটকেস হাতে নিয়ে নামাও তার পক্ষে সম্ভব নয়। নেমে যাওয়ার সিদ্ধান্ত নিলে তাকে কুলি ডাকতে হবে। দেরি করা যাবে না, এক্ষুনি ডাকতে হবে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। 6টায় ছাড়ার কথা, এখন বাজছে 5:50। দুঃখে চিত্রার চোখে জল এসে যাচ্ছে। চিত্রার হাতে ফার্স্ট ক্লাস স্লিপিং বার্থের টিকিট। হাত পা ছড়িয়ে যাবে। ট্রেনে তার এক ফোঁটা ঘুম হয় না। তাতে অসুবিধে নেই, গল্পের বই পড়তে পড়তে যাবে। হাতের ব্যাগে 2টো গল্পের বই আছে, দুটোই ভূতের গল্প, স্টিফেন কিং। চলন্ত ট্রেনে ভূতের গল্পের বই পড়ার একটা আমেজই আলাদা। স্টেশনের বুক স্টল থেকে এক কপি রিডার্স ডাইজেস্ট কিনেছে। ট্রেনে বসে এই জাতীয় বই পড়তে আরাম, মন দিয়ে পড়তে হয় না, চোখ বুলোলেই চলে। ট্রেন এখন দাঁড়িয়ে। আজ কি ট্রেন লেট হবে? চিত্রা জানলা দিয়ে মুখ বের করে দেখল, একজন কুলিকে জানলার পাশে দেখা যাচ্ছে। সে কি ডাকবে তাকে? বলবে সুটকেসটা নামিয়ে দিতে? সে ঠিক করলো নেমেই যাবে। আর তখনই দরজার কাছে গিয়ে দেখলো বড় বড় 2টো কালো ট্রাঙ্ক দরজার কাছে নামানো। ট্রাঙ্কের সঙ্গে বেডিং, বেতের ঝুড়ি, আর এইসবের মালিক এক মৌলানা। সুফি সুফি চেহারা, গা থেকে আতরের গন্ধ আসছে। মৌলানার স্ত্রী গর্ভবতী। ভদ্রমহিলা দৌড়ে ট্রেনে ওঠার পরিশ্রমে বেশ ক্লান্ত। তিনি ট্রাঙ্কের ওপর বসে পড়ে বড় বড় নিঃশ্বাস ছাড়ছেন। বিশাল এই ঝামেলা ডিঙিয়ে চিত্রার পক্ষে নামা অসম্ভব। বোরখা পরা মহিলা স্বামীকে বললেন, পানি খাবো, একটু পানি। ঠিক এই সময় ট্রেন দুলে উঠল। চিত্রার কিন্তু একটা সমস্যা হয়েছে। চিত্রার টিকিট যে কূপে, সেখানে এক বুড়ো ভদ্রলোক আধশোয়া হয়ে শুয়ে আছেন। ভদ্রলোকের মাথা অস্বাভাবিক ছোট। তিনি তার ছোট মাথাটা হলুদ রঙের মাফলার দিয়ে পেঁচিয়ে বলের মতো বানিয়ে রেখেছেন। গায়ে প্রায় মেরুন রঙের একটা কোট। কোনো রুচিবান মানুষ এই রঙের কোট পরে বলে চিত্রার জানা নেই। তার হাতে আবার সিগারেট। সিগারেটে একটা টান দিচ্ছেন আর বিকট শব্দে কাশছেন। ঘর ভর্তি সিগারেটের ধোঁয়া। ভদ্রলোকের পরনে লুঙ্গি। এক শ্রেণীর মানুষ আছে যারা ট্রেনে বা লঞ্চে উঠলেই কাপড় বদলে লুঙ্গি পরে ফেলে। উনি মনে হয় সেই জাতের। আচ্ছা, প্লেনে উঠেও কি এরা এরকম কাণ্ড করে? কি জানি, হয়তো করে। লাঞ্চ টাইমে গামছা নিয়ে হয়তো বাথরুমে ঢুকে যায়। এয়ার হোস্টেসের কাছে হয়তো গায়ে মাখার জন্য তেলও চায়। অসহ্য। ভদ্রলোকের লুঙ্গি হাঁটু পর্যন্ত উঠে গেছে। কাঠির মতো 2টো পা বেরিয়ে আছে, পা ভর্তি পাকা লোম। ভদ্রলোক কিছুক্ষণ পর পর এক পা দিয়ে আরেক পা ঘষছেন, যেন পায়ের বেহালা বাজাচ্ছেন। ইস, কি কুৎসিত! এরকম একজন মানুষের সঙ্গে দিনাজপুর পর্যন্ত যেতে হবে। চিত্রা করিডোরে দাঁড়িয়ে আছে, কামরায় ঢুকছে না। রেলের একজন অ্যাটেন্ডেন্টকে যদি পাওয়া যায়, জিজ্ঞাসা করবে কোনো কামরায় কি কোনো সিট খালি নেই। এত বড় একটা ট্রেন, একটা খালি সিট থাকতেও পারে, কিন্তু কোনো অ্যাটেন্ডেন্টকেই দেখা যাচ্ছে না। প্রয়োজনের সময় এদের কাউকে পাওয়া যায় না। চিত্রাকে এই বিপদে ফেলেছে তার রুমমেট লিলি। ট্রেনের টিকিট লিলি তার মামাকে দিয়ে কাটিয়েছে। সেই মামা নাকি রেলের বিরাট অফিসার। লিলি তার মামাকে বলেছে 2 সিটার স্লিপারে
একটা টিকিট দিতে, সেখানে যেন অন্য কেউ না যায়। একটা সিট অবশ্যই খালি যাবে। লিলির মামার কাছে এই ব্যবস্থা করা নাকি কোনো ব্যাপারই না। কিন্তু এখন দেখা যাচ্ছে বিষয়টা অন্য। লিলির ক্ষমতাবান রেলমামা কিছুই করতে পারেননি। আমাকে যেতে হবে পা ভর্তি সাদা লোমের ওই বুড়োটার সঙ্গেই, যে বুড়োটা বসে বসে পা বেহালা বাজাবে। মহান পা সঙ্গীত। উফ, এখন লিলির সঙ্গে কথা বলতে পারি, মোবাইল ফোন তো সঙ্গেই আছে, কিন্তু কী লাভ? লিলি নিশ্চয়ই বুড়োটাকে সরাতে পারবে না। ম্যাডাম, কোনো সমস্যা? চিত্রা ঘাড় ঘুরিয়ে দেখল রেলের একজন অ্যাটেন্ডেন্ট, হাতে চাবির গোছা, সরল ধরনের চেহারা, গোল মুখ, বড় বড় কান। চিত্রা শরীরবিদ্যা নামের একটা বইও পড়েছে। যাদের মুখ গোলাকার, কান বড় বড়, তারা সরল প্রকৃতির হয় এবং অন্যকে বিপদে সাহায্য করার মানসিকতাও এদের আছে। বলা যায় এরা পরোপকারী। বলছিলাম, স্লিপিং বার্থে খালি কোনো সিট কি আছে? আমি ওই বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে যেতে চাইছি না। উনি খুব সিগারেট খাচ্ছেন, একটা শেষ করছেন আবার আর একটা ধরাচ্ছেন। সে কি, কামরার ভিতর তো সিগারেট খাওয়া যাবে না? আমি ওনাকে বারণ করে দেবো। আর কোনো সিট আছে? মানে বাথরুমের কাছে একটা 4 সিটারে একটা সিট খালি আছে, কিন্তু না 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 না, আপনি ওখানে যেতে পারবেন না। কেন? কেন যেতে পারবো না? একটু অসুবিধা আছে ম্যাডাম। আপনি এখন বরং নিজের কামরায় বসুন, আমি দেখছি অন্য কোথাও যদি কোনো খালি পাওয়া যায়। অ্যাটেন্ডেন্ট চিত্রার সুটকেসটা নিয়ে ঢুকিয়ে দিল। অগত্যা চিত্রাকে তার পেছনে পেছনেই যেতে হলো। চিত্রাকে ঢুকতে দেখে বুড়ো পা গুটিয়ে বসল, পিটপিট করে তাকালো। বুড়ো নাকের নিচে বিশাল গোঁফ, ওপরের ঠোঁটটা গোঁফের কারণে পুরো ঢাকা পড়ে গেছে, একদম কার্টুন ফিগারের মতো লাগছে। প্লিজ সিগারেট খাবেন না, আমি সিগারেটের গন্ধ না একদম সহ্য করতে পারি না। তুমি কি আমার সঙ্গে যাচ্ছ? তুমি আমার রুমমেট? জি। এই তো ভালো সমস্যা হলো। আমি এই সিগারেটের টান না দিয়ে থাকতে পারি না। করিডোরে গিয়ে খাবেন। আমার শরীরটা ভালো নয়, আর্থারাইটিসের ব্যথা, হাঁটাহাঁটি করতে পারি না। প্রতিবার সিগারেটের জন্য করিডোরে যাওয়া এক বড় সমস্যা। যাই হোক, তোমার নাম কি? চিত্রা। চিত্রা নামের অর্থ কি? জানি না। চিত্রা তার নামের অর্থ জানে, বুড়োকে অর্থটা বলতে ইচ্ছা করছে না। চিত্রা একটা নক্ষত্রের নাম। তুমি কি পড়াশোনা করো, ছাত্রী? জি। কি পড়ছো? ফিজিক্স। কোন ইয়ার? 3rd ইয়ার, এবার অনার্স দেব। ঢাকা ইউনিভার্সিটি? জি। ইউনিভার্সিটি এখন তো খোলা আছে, তাই না? হ্যাঁ, খোলা। ইউনিভার্সিটি খোলা, হ্যাঁ? তাহলে যাচ্ছ কোথায়? ক্লাস মিস করে ঘোরাঘুরি করার মানে কি? চিত্রা জবাব দিল না। ক্লাস মিস করে ঘোরাঘুরি করলে বুড়োর কি? বুড়োর সঙ্গে অকারণে কথা বলার থেকে করিডোরে হাঁটাহাঁটি করা ভালো। চিত্রা বেরিয়ে গেল। উফ, বুড়োটা খুব জ্বালাচ্ছে। তার চেয়ে বুফে কারে যাই। বুফে কারে জানলার পাশে বসে চা খেতে খেতে বরং দূরের দৃশ্য দেখতে পারি। সন্ধ্যা তো এখনো মিলায়নি। শেষ বিকেলের আলোয় দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত দেখতে বেশ ভালোই লাগে। রিডার্স ডাইজেস্ট খুলে জোকসও পড়া যেতে পারে, যদিও এই জাতীয় বই পড়ে আমার কখনো মজা লাগেনি। ভাগ্য ভালো থাকলে এবার হয়তো হাসবো। 3 কামরা পরেই বুফে কার, কিন্তু সেখানে চা নেই, কফি আছে। কফির কড়া গন্ধ চিত্রার ভালো লাগে না। তারপরেও সে কফি নিয়ে জানলার ধারে বসলো। ব্যাগের ভেতর মোবাইল ফোনের রিং বাজছে। ফোন করেছে লিলি। ধরবে না করেও চিত্রা ফোনটা ধরল। হ্যালো চিত্রা, তোর ট্রেন ছেড়েছে?
হুম টঙ্কি পার হয়ে গেছে? হুম হো হো করছিস কেন? কথা বল। 2 সিটার স্লিপার পেয়েছিস তো? হুম আমি তো বললাম, মামাকে বললেই মামা ব্যবস্থা করে দেবে। এখন দরজা বন্ধ করে তোর যা খুশি কর। তুই তো আবার ট্রেনে ঘুমাতে পারিস না। গল্পের বই নিয়ে বসে যা। গান শোনা যন্ত্রপাতি নিয়েছিস তো? এমপি3টা নিয়েছিস তো? না, সে কি, আমার ওয়াকম্যানটা তোকে নিয়ে যেতে বললাম না? তোর টেবিলে তো আমি বের করে রেখেছিলাম। ওয়াকম্যানে গান শুনতে আমার ভালো লাগে না। মনে হয় কানের কাছে মুখ লাগিয়ে কেউ গান করছে। আর এটাই তো ভালো। পুরুষ গায়কদের গান শুনবি, মনে হবে কেউ তোর কানে চুমু কাটছে। ওহ, সবসময় অসভ্য কথা ভালো লাগে না। শোন, তোর মামা কিন্তু আমাকে একা সিট দেননি, আমার সঙ্গে একটা বুড়ো আছে। হ্যাঁ, বলিস কি? আমি এক্ষুনি মামাকে ফোন করছি। তুই এখন ফোন করবি মামাকে? এখন ফোন করে কী লাভ? অবশ্যই লাভ আছে। প্রয়োজনে ট্রেন ব্যাক করে ঢাকা নিয়ে যাবে। লিলি প্লিজ, এসব মিনিংলেস কথা বলিস না। মিনিংলেস? আমি মিনিংলেস কথা বলার মেয়ে না। আমি এক্ষুনি টেলিফোন করে মামার 12টা বাজিয়ে দিচ্ছি। আর শোন, একটা বুড়ো তো, খবরদার, বুড়োগুলো কিন্তু সেক্স স্টাফড হয়, খুব চকচক করে। রাতে ঘুমিয়ে পড়বি আর হঠাৎ জেগে দেখবি কি তোর গায়ের কাছে দাঁড়িয়ে আছে। লিলি প্লিজ স্টপ ইট। আর এর চেয়েও ভয়ঙ্কর কিছু করতে পারে কিন্তু, যেমন চিত্রা টেলিফোনটা কেটে দিল। লিলিটা না কিছুতেই থামবে না, নোংরা কথা বলতেই থাকবে। এত সুন্দর একটা মেয়ে, মায়া মায়া চোখ, অথচ এরকম কি করে নোংরা কথা বলতে পারে কে জানে। অবশেষে চিত্রা কফিতে চুমুক দিল। যা ভেবেছিল তাই, অতিরিক্ত চিনি আর গরমও না। কফি থেকে হরলিক্সের গন্ধ ছাড়ছে। এর মানে কি? বয়কে ডেকে একটা ধমক দেয়া দরকার। অবশ্যই দেয়া যায়, তবে এই মুহূর্তে ধমক দেয়া যাবে না, কারণ ইতিমধ্যে অন্য একজন ধমক দিচ্ছেন। তিনি সেই গর্ভবতীর স্বামী, সেই মৌলানা। তিনি জল কিনতে এসেছেন। ছোট এক বোতল জল 13 টাকা, অথচ বাইরে 12 টাকা। বয় নির্বিকার ভঙ্গিতে বলল, বাইরে থেকে পানি কিনেন, এখানে কেন? আমাকে ক্যাচাল করে। এইসব দেখে শুনে চিত্রা বড় চিন্তিত হয়ে পড়ল। মৌলানা এখনো তার স্ত্রীকে জল খাওয়াননি? আশ্চর্য। আচ্ছা, আমার স্বামী হলে তিনিও কি এতটা ইনসেনসিটিভ হতেন? চিত্রা যাচ্ছে বিয়ে করতে, যদিও তার বড় মামা খোলসা করে কিছু বলছেন না। তিনি খোলসা করে বলার মানুষও না। তিনি জানিয়েছেন, আমার শরীর খুব খারাপ, স্ট্রোক হয়েছে রে, একটা পা বসে গেছে। আমি তোকে প্রতিষ্ঠিত দেখতে চাই, মৃত্যুর জন্য তৈরি হতে চাই। চিত্রাকে প্রতিষ্ঠিত দেখার মানে নিশ্চয়ই তাকে বিবাহিত দেখা। পুরুষদের কাছে মেয়েদের প্রতিষ্ঠার একটাই অর্থ, বিবাহ। চিত্রা কফির কাপ সরিয়ে উঠে দাঁড়ালো। সে অ্যাটেন্ডেন্টকে খুঁজে বের করবে, সে কোনো ব্যবস্থা করেছে কিনা দেখবে। এদিকে বুড়ো সিগারেট হাতে করিডোরে দাঁড়িয়েছিলেন। চিত্রাকে দেখে বললেন, কোথায় গিয়েছিলে মা? গার্জিয়ানের মতো গভীর তলব করছে। আশ্চর্য, আমার যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি, উনি কেন কৈফিয়ত চাইছেন? চিত্রা মা, তুমি ওপরের বার্থটায় শোবে। হ্যাঁ, আমার পক্ষে তো ওপরে ওঠা সম্ভব নয়। তার উপর আবার ওই ঘন ঘন সিগারেট খাওয়ার জন্য তো বাইরে যেতে হবে, তাই বলছি। চিত্রা জবাব দিল না। জবাব দেবার কিছু নেই, বুড়োর সঙ্গে খেজুরে আলাপেরও কিছু নেই। এই স্লিপিং কারে একটা ডেড বডি যাচ্ছে, এটা কি তুমি জানো? ওই বাথরুমের লাগোয়া যে কামরাটা, ওইখানটায়। ডেড বডি?
ইয়াং ছেলের ডেড বডি, সঙ্গে মা আছে, ভাই আছে। স্ট্রেঞ্জ ব্যাপার হলো এরা কেউ কাঁদছে না। মনে হয় অধিক শোকে পাথর হয়ে গেছে। চিত্রা জানলার দিকে এগিয়ে গেল। বুড়োর সঙ্গে এখন বক বক করার কোনো ইচ্ছা নেই। ট্রেনে একটা ডেড বডি যাচ্ছে, এই বিষয়টা একদম ভালো লাগছে না। একসময় ডেড বডি থেকে গন্ধ বেরোবে। স্লিপিং বার্থ, এসি কামরায়, জানলা খোলার কোনো উপায় নেই। ডেড বডির গন্ধ বের হবে, কামরার ভেতরে সেই গন্ধ ঘুরপাক খাবে। দরজার পাশে দাঁড়ানো গেল না। মধ্যবয়স্ক একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতেও সিগারেট। আজকে ট্রেনের সব যাত্রী কি স্মোকার? চিত্রা আবার বুফে কামরার দিকে রওনা হলো। এক কাপ কফি কিনে জানলার ধারে বসে থাকবে, কফিতে চুমুক দেবে না। চিত্রা মোটামুটি নিশ্চিত আজ সারা রাত সে তাঁতের মাকুর মতো একবার এদিকে যাবে, একবার ওদিকে যাবে। নিজের কামরায় একবার ঘুরে এসে দেখবে, আবার বুফে কামরায় যাবে, কফি কিনবে এবং জানলা দিয়ে সেটা ফেলে দেবে। চিত্রা আগে যেখানে বসেছিল সেখানে চাদর গায়ে একটা লোক বসে আছে। চিত্রার সামান্য মন খারাপ হলো। বুফে কার পুরোটাই খালি। তাকে যে ঠিক আগের জায়গাতেই বসতে হবে তাও নয়, অথচ আগের জায়গাটাতেই বসতে ইচ্ছা করছে। ম্যাডাম, আপনার নাম কি চিতা? চিতা? আমার নাম চিতা হবে কেন? ফোটাওয়ালা বাঘের নাম চিতা। আমার নাম চিত্রা। আপনার মোবাইল সেটটা কি বন্ধ? হ্যাঁ। আপনাকে মোবাইল সেটটা অন করতে বলেছে? কে বলেছে? সেটা তো বলতে পারবো না ম্যাডাম, গার্ড সাহেব বলেছে। আপনার যদি কিছু লাগে আমাকে বলবেন, আমি সেটা ব্যবস্থা করে দেবো। আমাকে এক কাপ গরম চা খাওয়াতে পারবেন? এখানে তো বলছে চা নেই, শুধু কফি। ও, চায়ের ব্যবস্থা আমি এক্ষুনি করে দিচ্ছি। দেখুন চাটা যেন গরম হয় আর ঘন হয়। আমি না একদম পাতলা চা খেতে পারি না। চায়ের সঙ্গে কিছু নাস্তা দিতে বলবো? এদের চিকেন কাটলেট কিন্তু খুব ভালো। না, আমি নাস্তা খাবো না, থ্যাংক ইউ। চিত্রা বিরক্তিতে তার মোবাইল ফোন বন্ধ করে রেখেছিল। এখন সেটা অন করলো, আর অন করার সঙ্গে সঙ্গেই দিদির টেলিফোন। হ্যালো চিত্রা, তুই কি ভেবেছিস মোবাইল অফ করে আমার থেকে পার পাবি? দেখলি তো আমার নমুনা, মামার মাধ্যমে ট্রেনের গার্ডকে ধরে তোর কাছে পৌঁছে গেলাম। তাই তো দেখছি। শোন, মামাকে তোর ব্যাপারটা বলেছি, উনি খুবই রাগ করেছেন। তোর টিকিটটা যাকে হ্যান্ডেল করতে দিয়েছিলেন না, তার এখন চাকরির যায় যায় অবস্থা। কে জানে, হয়তো এর মধ্যেই চাকরি চলে গেছে। আচ্ছা। এমন ভাবে আচ্ছা বললি যেন মনে হচ্ছে তুই আমার কথা বিশ্বাস করছিস না। চিত্রা, আমার মামা রেলওয়ে বোর্ডের মেম্বার, এই বছরই চেয়ারম্যান হয়ে যাবেন। তুই নিশ্চিন্তে থাক, একটা ব্যবস্থা হবেই। প্রয়োজনে বুড়োটাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে। আর শোন, ভালো কথা, বুড়োটাকে ইতিমধ্যে তোর গায়ে হাত দিয়েছে নাকি? লিলি, এই জাতীয় কথা আমার ভালো লাগে না, তুই জানিস তো। আরে এটাই হলো বাস্তবতা। এইসব ঘটনাই এখন চারদিকে ঘটছে। জানিস কাল কি হয়েছে? লিলি, আমি শুনতে চাইছি না, প্লিজ। তুই মুখে বলতে শুনতে চাচ্ছিস না, আসলে ঠিকই শুনতে চাচ্ছিস। এইসব কথা শুনলে না এটা নিষিদ্ধ আনন্দ হয়। যত বাজে কথা তত মজা। প্লিজ লিলি, প্লিজ স্টপ ইট। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি টেলিফোন রাখছি। আর শোন, মামার সঙ্গে যোগাযোগ হলে কিন্তু তোকে জানাবো। অবশেষে চিত্রার চা এসেছে। পট ভর্তি চা, দুধ, চিনি সব আছে। একটা এক্সট্রা টি ব্যাগও আছে। পট থেকে চায়ের গন্ধ বেরোচ্ছে। আজকালকার চা থেকে গন্ধ আসে না, অনেকদিন পর গন্ধ পাওয়া গেল। চিত্রার প্রায়ই মনে হয় চায়ের গন্ধে এক ধরনের খারাপ ভাব থাকে। কেন এরকম মনে হয় কে জানে। চিত্রা রিডার্স ডাইজেস্ট খুলল। লাফটার দ্য বেস্ট মেডিসিন, এর প্রথম পাতাটা বের করলো। মন ভালো করার কোনো একটা মেডিসিন পাওয়া যাবে কিনা দেখা যাক। ফ্রম ওয়েবস্টার ডিকশনারি, উইন্ডোজ 95 and 32-bit extension
and a graphical shell for a 16-bit patch to an 8-bit operating system, originally coded for a 4-bit microprocessor written by 2-bit company that can stand 1-bit competition. এর মানে কি? এটা পড়ে কেউ হাসবে কেন? আমি কি আপনার সামনে চেয়ারটায় বসতে পারি? চিত্রা সামান্য হক চুকিয়ে গেল। অচেনা পুরুষদের সঙ্গে হড়বড় করে কথা লিলি বলতে পারে, সে পারে না। সে খানিকটা আড়ষ্ট বোধ করে। তার জায়গায় লিলি থাকলে বলতো, অবশ্যই বসতে পারেন। আমার সামনে বসতে চাইছেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা ব্যাখ্যা করুন, সুন্দর করে ব্যাখ্যা করবেন, যাতে আমাকে দ্বিতীয় বা তৃতীয়বার কোনো প্রশ্ন করতে না হয়। আর সহজ বাংলায় ঝেড়ে কাশুন। ভদ্রলোক তার সামনে বসেছেন। বয়স 25 থেকে 30-এর মধ্যে। চারকোনা মুখ, চোখে গোলাকার মেটাল ফ্রেমের চশমা। চারকোনা মুখের সঙ্গে গোল চশমা মানাচ্ছে না, তাকে বোকা বোকা দেখাচ্ছে। গায়ে ব্লেজার, কফি কালারের ব্লেজার। ভদ্রলোকের মাথা ভর্তি কোকড়ানো চুল। কোকড়ানো চুলের জন্যে চেহারায় একটা নিগ্র নিগ্র ভাব চলে এসেছে। তবে গায়ের রং ফর্সা। ইনি কি একজন তরুণীকে একা বসে থাকতে দেখে ভাব জমাতে এসেছেন? কিছু পুরুষ থাকে যাদের জীবনের প্রধান লক্ষ্য মেয়েদের সঙ্গে কথা বলা। আমার নাম আশাব। আশাব অর্থের মানে আশাব শব্দের অর্থ বীর। তবে আমি কিন্তু বীর না, একটু ভীতু প্রকৃতির মানুষ। আমি একজন ডাক্তার, মাকে নিয়ে দেশের বাড়ি যাচ্ছি। ও, চিত্রার আড়ষ্ট ভাব কমল না, বরং সামান্য বাড়ল। সামনে বসা ভদ্রলোক সহজ স্বাভাবিক ভঙ্গিতে অচেনা এক তরুণীর সঙ্গে কথা বলছেন, যেন তিনি পূর্ব পরিচিত। ঘটনা কিন্তু সেরকম না। চিত্রা প্রথম এই ভদ্রলোককে দেখছে। ভদ্রলোক খানিকটা ঝুঁকে এসে বললেন, আমি শুনেছি আপনি বেশ বিপদে পড়েছেন। একটা কাজ করতে পারেন, আমার মায়ের সঙ্গে এক কামরায় থাকতে পারেন। আমি না হয় আপনার সিটে চলে যাব। থ্যাংক ইউ। চিত্রার চোখ মুখ উজ্জ্বল হয়েছে। ট্রেন জার্নি এখন তার বেশ ভালো লাগছে। সামনে বসা যুবককে সম্পূর্ণ অগ্রাহ্য করে জানলা দিয়ে দূরের দিগন্ত দেখতে পারলে বেশ ভালো হতো। দিগন্ত ঘন কুয়াশায় ঢাকা। সেই কুয়াশা এগিয়ে আসছে। ট্রেন এমনভাবে ছুটছে যে মনে হচ্ছে কুয়াশা যেন তাকে ধরতে না পারে, এটাই ট্রেনটার একমাত্র বাসনা। আশাব বলল, তবে সহযাত্রী হিসেবে আমার মা কীরকম সেটা আগে জেনে নেওয়া ভালো, তারপর ডিসিশন নেবেন। পরে দেখবেন হয়তো ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার। আসলে আমার মা বেশিরভাগ সময় বেশ বিরক্তিকর। চিত্রা তাকিয়ে আছে। অপরিচিত একজন তরুণীর সঙ্গে কোনো ছেলে এইভাবে কথা বলে? আপনি যদি মায়ের সঙ্গে থাকেন, সবচেয়ে বড় উপকার হবে আমার। মায়ের ওই চিৎকার হইচই আর শুনতে হবে না। আর মা নিশ্চয়ই আপনার সঙ্গে চিৎকার করবেন না। চা খাবেন? আমার ফ্লাস্ক ভর্তি চা আছে। আমি চা খাই না, তবে হ্যাঁ এখন খাবো। আমার মা, বুঝলেন, ট্রেনে ওঠার পর থেকে কি হইচই করেছে আপনি শুনলে অবাক হবেন। আপনার শোনা দরকার। হইচই আপনার সঙ্গেও করবেন, মানে করতে পারেন। বলবো? বলুন। হ্যাঁ, স্লিপিং কারে একটা ডেড বডি যাচ্ছে। কেন যাচ্ছে? এই হচ্ছে মায়ের সমস্যা। ট্রেনে কি যাচ্ছে না যাচ্ছে সেটা আমাদের কি ব্যাপার বলুন? ডেড বডি তো আমি তুলিনি। মা চাইছেন সামনের স্টেশনে নেমে যাবেন। অর্থহীন কথা, তাই না? আশহাব উঠে গিয়ে কাউন্টার থেকে একটা কাপ নিয়ে এসে চা ঢালছে। তাকে খুবই বিরক্ত দেখাচ্ছে। তার সামনেই অতি রূপবতী একটা মেয়ে বসে আছে, এই ব্যাপারটাই তার মাথায় নেই। চিত্রার ইচ্ছে করছে রিডার্স ডাইজেস্টের খোলা পাতাটি ভদ্রলোকের দিকে এগিয়ে দিয়ে বলে, এই চোখটা পড়ে আমাকে বলবেন কোন জায়গাটা হাসির?
কিন্তু সম্ভব না। এতটা ঘনিষ্ঠতা এই যুবকের সঙ্গে তার হয়নি, আর হওয়ার সম্ভাবনাও নেই। 3 নম্বর বগিতে আশরাফের মা সাজেদা বেগম বসে আছেন। তার সামনে পানের বাটা খোলা, পান, সুপারি, চুন, খয়ের সবই আছে। আসল বস্তু নেই, জর্দা নেই। জর্দা ছাড়া পান কেউ খায়? তাঁর পরিষ্কার মনে আছে পানের বাটায় জর্দা তিনি নিজে হাতে নিয়েছিলেন। সেই জর্দা গেল কোথায়? অবশ্যই আশরাফ সরিয়েছে। জর্দা খেলে এই হয় সেই হয়, বেশি ডাক্তারি শিখে গেছে। এদেরকে সকাল বিকেল দুবেলা থাবড়াতে হয়। দরজায় টুকটুক শব্দ উঠেছে। কে? দরজাটা সামান্য ফাঁক হলো। চিত্রা মুখ বের করে বলল, আসবো? এসো। তোমার নামই চিত্রা? আশা বলেছে তুমি নাকি আমার সঙ্গে রাতে থাকবে। আচ্ছা আচ্ছা, বসো। তা আমার কোনো অসুবিধে নেই। চিত্রা বসল। সাজেদা মেয়েটার দিকে তাকিয়ে আছেন। এমন সুন্দর মেয়ে আজকাল যেখানে সেখানে দেখা যায়, তবু তিনি তার ছেলের জন্য মেয়ে খুঁজে পান না। সুন্দরী মেয়ে হঠাৎ পেয়ে গেলেও জানা যায় মেয়ের প্রেম আছে। আজকালকার মেয়ে প্রেম ছাড়া থাকতেই পারে না। তার পাশে বসা মেয়েটাকে বেশ পছন্দ হয়েছে। দেখা যাবে এই মেয়ে হয়তো বিবাহিতা কিংবা প্রেম কুমারী। একসঙ্গে 2-3টে প্রেম করে যাচ্ছে। সাজেদা ভাইভা সেশনের জন্য তৈরি হলেন। রূপবতী কোনো তরুণী দেখলেই তিনি ভাইভা নেবার জন্য প্রস্তুত হয়ে পড়েন। তিনি জর্দা ছাড়া পান মুখে দিয়েছেন। মুখ মিষ্টি হয়ে আছে। মিষ্টি মুখে কথা বলতেই ইচ্ছা করে না। তোমার কি বিয়ে হয়েছে? জি না। বিয়ের কথাবার্তা হচ্ছে? না। আচ্ছা, যাচ্ছ কোথায়? দিনাজপুরে, আমার বড় মামার কাছে। হঠাৎ বড় মামার কাছে যাচ্ছ কেন? উনি অসুস্থ, ওনাকে দেখতে যাচ্ছি। ওনার কি অসুখ? হার্টের অসুখ। হার্টের অসুখ, তা দিনাজপুরে বসে আছেন কেন? আমি ওনাকে ঢাকায় আনার জন্যই যাচ্ছি। বাবা কি করেন? বাবা বেঁচে নেই। যখন বেঁচে ছিলেন তখন কি করতেন? ব্যাংকে চাকরি করতেন। মা বেঁচে আছেন? জি না। সাজেদা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মেয়েটার এখনো বিয়ে হয়নি। কেন হয়নি তা পরিষ্কার। এই মেয়ে অনাথ, বাবা মা দুজনেই নেই। কার দায়ে পড়েছে এমন মেয়ে ঘরে তুলবে? আশরাফের সঙ্গে এই মেয়ের যে বিয়ের কোনো মাত্র সম্ভাবনা নেই, এটা জেনে সাজেদার বেশ ভালো লাগছে। মেয়েটার সঙ্গে এখন নিশ্চিন্ত মনে কথা বলা যাবে। যদি জানা যায় এই মেয়ে 3টে প্রেম করছে, তাতেই বা কি যায় আসে? প্রেম করে বেড়ানো ভালো। চিত্রা, ঘুমের সময় কি তোমার নাক ডাকে? না তো। আমার ডাকে। আমার ঘরে ঘুমাবে, ভালো কথা, কিন্তু এইটা মাথার মধ্যে রাখবে, মাঝরাতে আমার ঘুম ভাঙিয়ে বলবে না আমি এই কামরায় ঘুমাবো না। একবার ঘুম ভেঙে গেলে আমার আর ঘুম আসে না, বুঝলে? জি আচ্ছা। বাথরুমের পাশের কামরায় একটা ডেড বডি যাচ্ছে, এটা শুনেছ? জি শুনেছি। গন্ধ পাচ্ছ না? মরা মানুষের গন্ধ। না, পাচ্ছি না। তোমার কি নাক বন্ধ? লাশের গন্ধে তো আমার বমি আসছে। রেল কোম্পানির কারবারটা দেখো, ডেড বডি নিয়ে রওনা হয়েছে। আর আত্মীয় স্বজনের আক্কেলটাও দেখো। আরে তোরা নিজেরা যা, একটা মাইক্রোবাস ভাড়া করে চলে যা। মাইক্রোবাসে একটা লাল ফ্ল্যাগ ঝুলিয়ে দিবি, সবাই তোদের সাইড দিবে, হুশ করে চলে যাবি। ট্রেনের এতগুলো যাত্রীকে বিপদে ফেললি কি মনে করে? হ্যাঁ? চিত্রা কি বলবে ভেবে পেল না। সে চুপ করে রইল। শোনো চিত্রা, এখন একটা কাজ করো, আমার ছেলেটাকে খুঁজে বের করো। তাকে বলো এখনই আমার জর্দার ব্যবস্থা করতে। কোত্থেকে ব্যবস্থা করবে সে জানে। চিত্রা উঠে দাঁড়ালো। সাজেদা মনে মনে একটা আফসোসের নিঃশ্বাস ফেললেন। কি সুন্দর লম্বা একটা মেয়ে, শুধু যদি অনাথ না হতো। শাড়িটাও পরেছে সুন্দর, শাড়ির ওপরে চাদরের কাজটাও ভালো। তবে
ওই হাতি ঘোড়ার ছবি আঁকা। এমন চাদর গায়ে দিয়ে নামাজ হবে না। প্রশ্ন করলে দেখা যাবে মেয়ে নামাজই পড়ে না। তারপরেও জানা ভালো। সাজেদা বললেন, তুমি নামাজ পড়ো? মাঝে মধ্যে পড়ি। এটা কেমন কথা? মাঝে মধ্যে পড়ি মানেটা কি? তুমি কি মাঝে মধ্যে ভাত খাও? নিশ্চয় 3 বেলায় খাও। হ্যাঁ, একটা নামাজে দোয়া বলো দেখে। আমি একটু জর্দার ব্যবস্থা করে আসি, তারপর বলি। চিত্রার মোবাইল বাজছে। লিলির ফোন। লিলি আজ ঘুমোবে না, সারা রাত জেগে থাকবে। কিছুক্ষণ পরপরই ফোন করে বিরক্ত করবে। চিত্রা মোবাইল হাতে নিয়ে কামরা থেকে বেরিয়ে গেল। হ্যালো। 6 বার রিং করার পর দৌড়লি? ব্যাপারটা কি? শোন, তোর জন্য না একটা ভালো খবর আছে। কি খবর? মামা জানিয়েছেন সেলুনকারে একজন মন্ত্রী যাচ্ছেন ময়মনসিংহ পর্যন্ত, স্বরাষ্ট্রমন্ত্রী। উনি নেমে গেলেই তুই সেলুনকারে দাখিল হয়ে যাবি, আর কোনো সমস্যা নেই। রাজার হালে যাবি, তুই রানীর হালে যাবি, কুইন অফ দিনাজপুর। হু হু করছিস কেন? এরকম একটা নিউজ দিলাম, তুই লাফিয়ে উঠবি তা না। আর শোন, তোর কামরায় যে বুড়োটা উঠেছে না, ওনার খোঁজ পাওয়া গেছে। আরে উনি তো খুবই নামকরা মানুষ, প্রফেসর রশিদ, আমেরিকার কার্নেল ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের প্রফেসর। ম্যাথমেটিক্সে নোবেল প্রাইজের ব্যবস্থা থাকলে না, উনি অবশ্যই নোবেল পুরস্কার পেতেন রে। ও, তার সম্পর্কে কোথায় খবর পেলি? মামাই জানিয়েছেন। জানিস, তোর কামরাটা খালি ছিল, উনি যখন টিকিট চাইলেন তখন তো ওনাকে না দিয়ে পারে যায় না। এখন বুঝেছিস ব্যাপারটা? চিত্রা, তুই বরং ওই বুড়োটার সঙ্গেই থাক। বুড়োটা তোর গায়ে হাত রাখলে রাখবে, সবাইকে বলবি এরকম একটা মানুষ তোর গায়ে। লিলি, চুপ কর। ফান করলে তুই রেগে যাস কেন? তোর ফান আমার ভালো লাগে না। চিত্রা শোন, সেলুনকারে দাখিল হবার পর সেখানকার সুবিধা অসুবিধা কিন্তু আমাকে বলবি। হ্যাঁ, আমি তো নিজে সেলুনকার দেখিনি। তোর কাছে শুনে এখন আমি ভাবছি একটা প্রোগ্রাম করে তোর সাথে সেলুনকারে ঘুরবো। আচ্ছা। এই, সারা রাত আমার মোবাইল খোলা থাকবে কিন্তু। সমস্যা মনে করলে আমাকে জানাবি। আর একটা সারপ্রাইজ আছে তোর জন্য। আবার কি সারপ্রাইজ? এখন বললে তো আর সারপ্রাইজ থাকবে না, যখন করতে তখন বলবো। ইন্টারেস্টিং সারপ্রাইজ। ওকে, বাই। আজ এই পর্যন্তই। শুনলেন কিছুক্ষণ গল্পের প্রথম পর্ব। খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি দ্বিতীয় পর্ব। গল্প পাঠে অরিন আর নিবেদিতা। ধন্যবাদ।